হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, গত ভিডিওতে আমি টাইপোগ্রাফি নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা দেখব কালার থিওরি। এখন টাইপোগ্রাফি, কালার থিওরি এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে, এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে যেহেতু কাজ করছি, তো ফ্রন্ট এন্ড ডিজাইনারদের কিন্তু এই দুটো বিষয় সম্পর্কে খুব ইনডেপথ নলেজ থাকতে হবে। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা আ ফ্রন্ট এন্ডে কোডিং শিখছে, যারা HTML, CSS, Tailwind CSS, React এই সমস্ত জিনিস নিয়ে কাজ করছে, তাদের অনেকের মধ্যেই আ এই কালার থিওরি আর টাইপোগ্রাফি সম্পর্কে ধারণাটা থাকে না। তারা মনে করে যে যারা ডিজাইনার আছে অর্থাৎ Photoshop, Figma, Adobe XD, Illustrator এসব নিয়ে কাজ করছে তাদেরই বোধহয় এই জিনিসটার প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনার ফার্স্ট দেন ডেভেলপার। তো আমাদেরও এই ধারণাটা থাকতে হবে। আর এটা হলো একটা নলেজ, তাই না? আমি ফ্রন্ট এন্ডে কাজ করছি, সেখানে আমার ইমেজেস আছে, আমার টেক্সট নিয়ে কাজ করতে হচ্ছে, কালার নিয়ে কাজ করতে হচ্ছে। এইগুলো ছাড়া কি পারবেন? পারবেন না। তো এখন যে ডিজাইনার আছে, যে UI UX ডিজাইন করছে, তো তারা আমাকে একটা ওয়েব অ্যাপ বা ওয়েবসাইট বা UI একটা ডিজাইন করে দিল, আমি সেটা দেখে কনভার্ট করে নিলাম। এটা মনে হতে পারে যে এতটুকুই তো আমার কাজ। কিন্তু যদি একটু ইন ডেপথ ভেবে দেখেন যে আপনি ডিজাইনার প্লাস ডেভেলপার। তো ডিজাইন করতে যে বিষয়গুলো ইম্পোর্টেন্ট, যে ডিজাইনের যে আ প্যারামিটারস যেগুলো রয়েছে, তো সেই বিষয়গুলো জানা থাকলে তো ক্ষতি কিছু নেই, তাই না? আমার নলেজটা যদি বাড়ে এই দুটো জিনিসের, তাহলে সেখানে কোনো লস নেই, তাই না? তো আমাদের এই কালার থিওরি, টাইপোগ্রাফি হয়তো ইন ডেপথ গিয়ে প্রচুর পড়াশোনা করে ব্লগ আর্টিকেল দেখে একটা হিউজ কিছু করে ফেললাম, এমন প্রয়োজন নেই। কিন্তু একটা ধারণা থাকা দরকার। তো সেই বিষয়ে জানানোর জন্যই আমি গত ভিডিওতে টাইপোগ্রাফি নিয়ে ডিসকাস করেছিলাম। আর কালার থিওরি নিয়ে আমরা আজকে দেখব। আর আমার পার্সোনালি টাইপফেস নিয়ে কাজ করতে ভালো লাগে। বিভিন্ন টেক্সট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আর আজকে দেখব আমরা কালার থিওরি। আর গত ভিডিওতে আমি পিডিএফ ইউজ করেছিলাম GFX মেন্টর যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল আছে। তো তার আমি গত ভিডিওতেও বলেছিলাম তিনি হলেন আমার মেন্টর। আমি তার কাছ থেকে শিখেছি। অনেক কিছু জেনেছি, এখনো শিখছি। তো আমি আজকেও তার যে GFX Painter যে পিডিএফ উনি প্রোভাইড করেছিলেন, ১ম যখন উনি চ্যানেল ক্রিয়েট করেছিলেন তখন এগুলো পুরো আমাদেরকে প্রোভাইড করেছিলেন, ফ্রিতেই ছিল। তো সেইজন্য আমি এটা ইউজ করতে পারছি এখানে। আর আমি আবারও জানিয়ে রাখছি যে এই পিডিএফ আমার ক্রিয়েশন না। আমি ওনারই স্টুডেন্ট। তো ওনার কাছ থেকে যা শিখেছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার। এতদিন ধরে আমি শিখেছি। আমি ১ম থেকেই উনার চ্যানেলে কিন্তু একজন সাবস্ক্রাইবার। আমি ১ম থেকেই শিখে আসছি। তো এই পিডিএফ এর পুরো ক্রেডিট ওনার, মিস্টার ইমরান আলী দিনা। তো উনি আমার মেন্টর। তো চলুন স্টার্ট করি। তো কালার থিওরির সবার ১ম এ যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে প্রাইমারি কালারের ব্যাপারে। এখানে প্রাইমারি কালার যেটা রয়েছে সেটা হলো রেড, ইয়েলো আর ব্লু। এই যে ৩ টে কালার দেখতে পাচ্ছেন, এই ৩ টে কালার প্রাইমারি কালার। এখন RGB আমরা শুনেছি। এটা হলো প্রিন্টিং এর জন্য, কিন্তু এই যে রেড, ইয়েলো আর এই যে ব্লু। আর RGB আমরা যেটা দেখেছি সেটা হলো ডিজিটাল মিডিয়া। মানে আমরা যখন Photoshop বা Illustrator, Figma এইসব জায়গায় কাজ করছি তখন। তো এখানে সেই জন্য দেওয়া রয়েছে যে রেড, ইয়েলো, ব্লু। তো এটা নিয়ে কারোর একটু কনফিউশন হতে পারে যে এটা RGB হবে নাকি রেড, ইয়েলো, ব্লু এরকম হবে, RYB। তো প্রাইমারি কালার সেই ৩ টে। আচ্ছা, এই দুটো কালার যখন পাশাপাশি দুটো কালার মিক্স হয় তখন মিডলে আরেকটা কালার তৈরি হয়। ঠিক আছে? এই যে যেমন রেড আর ইয়েলো মিক্স হয়ে যখন এরকম অরেঞ্জ তৈরি হচ্ছে, তারপরে ইয়েলো ব্লু মিক্স হয়ে যখন গ্রিন তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে যে সেকেন্ডারি কালার। নাম শুনে বোঝা যাচ্ছে যে দুটো কালারের মিশ্রণে। ঠিক একই রকমভাবে টারশিয়ারি কালার তৈরি হচ্ছে, এরকম পাশাপাশি কালার যেটা মিক্স হয় সেটা হলো টারশিয়ারি কালার তৈরি হচ্ছে। এখন আমাদের মেইনলি এই প্রাইমারি কালার যেটা আছে সেটা জেনে রাখলেই হবে। তারপর আমাদের কমপ্লিমেন্টারি কালার, যে একটা কালার আরেকটা কালারকে কমপ্লিমেন্ট করবে। তো একে অপরের মধ্যে একটা হিউজ কন্ট্রাস্ট তৈরি করে। মানে আপনি যদি কোনো টেক্সট ব্লু দিয়ে লেখেন এবং তার উপরে আ আম ব্যাকগ্রাউন্ড যদি অরেঞ্জ হয় আর তার উপরে ব্লু কালার দিয়ে লেখেন, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হয় আর তার উপরে টেক্সট
এই ব্লু কালার দিয়ে লিখছেন, অরেঞ্জের ওপরে ব্লু দিয়ে যখন লেখা হবে তখন কিন্তু সবথেকে বেশি কন্ট্রাস্ট তৈরি হবে। এখন কন্ট্রাস্ট মানে কি, যে পার্থক্য, যেমন দিন আর রাতের মধ্যে পার্থক্য, সাদা আর কালোর মধ্যে যে পার্থক্য, এটাকে কন্ট্রাস্ট বলছে। তো যত বেশি কন্ট্রাস্ট তৈরি হবে, যত বেশি পার্থক্য থাকবে, তত কিন্তু সেটা স্পষ্ট হবে। এবার এরকম এই অ্যারোটাকেই আমরা যদি মুভ করে নিই, ঘড়ির কাঁটার মতো যেদিকে মুভ করব, তো একে অপরের মধ্যে যে কালারটা তৈরি হচ্ছে, যে কালার যাকে পয়েন্ট করছে, সেটাই হলো একে অপরের কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে? কমপ্লিমেন্টারি কালার হলো একে অপরকে বলতে পারেন যে কাটাকাটি করে দেয়। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের যে সাদা জামা, আমরা যখন স্কুলে গিয়ে খেলাধুলা করতাম, ঘেমে যেতাম, তো দেখা যেত যে সপ্তাহের শেষে সেটা একদম প্রায় হলুদ কালার হয়ে যেত বা জলের আয়রনে। তখন আমাদের মায়েরা কি করতেন, যে ওর মধ্যে একটু ব্লু দিয়ে দিতেন। আ আমাদের যেমন উজালা পাওয়া যেত ছোটবেলায়, বা যে গুঁড়ো নীল পাওয়া যেত, সেটা মিক্স করে দিলে সেই হলুদ যে জামাটা, হলুদ হয়ে যাওয়া যে জামাটা, সেটা আবার সাদা হয়ে যেত। তো একে অপরের মধ্যে এটাকে কাটাকাটি করেন। আচ্ছা, নেক্সট হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার মানে যখন হিউজ কন্ট্রাস্ট হচ্ছে, তো সেইটা থেকে বাঁচার জন্য আমরা কি করছি, যে এই দুটো কালারের এই যে একদম অপোজিট যে কমপ্লিমেন্টারি কালার, তার থেকে একটু শিফট হয়ে যাচ্ছি ডান দিক বাঁদিকে। সেটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। তারপরে হলো ট্রায়াড। ওই একই রকম স্প্লিট কমপ্লিমেন্টারি থেকে আরেকটু সরে গিয়ে সেটা তৈরি হচ্ছে ট্রায়াড কালার। মানে এইটার অপোজিটে যেটা রয়েছে সেই কালারটা ইউজ না করে একটু আপনি সাইডে মুভ হয়ে যাচ্ছেন। এখন এই যে ৩ টে আ অ্যারো দেখছেন, এই ৩ টে অ্যারোকে আপনি যদি ঘড়ির কাঁটার মতো মুভ করতে থাকেন, তাহলে দেখবেন যে একে অপরের, যে যাকে পয়েন্ট করছে সেটাই তার ট্রায়াড। ওকে? বা কমপ্লিমেন্টারি। মানে বলতে পারেন যে এইটা, এই অরেঞ্জ কালার দিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে এই কালার দিয়ে আপনি টেক্সট লিখতে পারেন। এরকম একটা কনসেপ্ট। ডাবল কমপ্লিমেন্টারি, এটা হলো সেলফ এক্সপ্ল্যানেটরি। এটা আর এক্সপ্লেন করার দরকার নেই। এখানে সিম্বল দিয়েই আপনি বুঝে যাচ্ছেন যে এটাকে কি মিন করতে চাইছে। অ্যানালোগাস, এটা খুব ইম্পোর্টেন্ট একটা টার্ম। অ্যানালোগাস মানে হলো পাশাপাশি একই ধরনের, একই শেডের যে কালারগুলো আছে, বা একই ক্যাটেগরির আমি বলতে পারি, সেই কালারগুলোকে বলা হচ্ছে অ্যানালোগাস কালার। এই যে পরপর, যেমন এটা কিন্তু ব্লু এর একটা টোন, তাই না? ব্লু এর একটা শেড। এখন শেড কি, টোন কি, একটু পরেই আসছি। তো সেটাকে বলা হচ্ছে অ্যানালোগাস। এই ওয়ার্ডটা মনে রাখবেন। পাশাপাশি একই টাইপের কালার। এবার আসছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক মানে হলো যে এর একটা মিডল পজিশন আমি ধরে নিচ্ছি। ধরুন এইটারই আমি একটা কালার আমি নিয়েছি, এবং এই কালারের বিভিন্ন শেড আর টোন যেটা আছে, তো সেটা হলো আপনার টোন বা টিন্ট আমি যদি বলি, তাহলে সেটাই হচ্ছে মনোক্রোমা। মনো মানে হলো এক, ক্রোমা মানে হলো রং। একটা রঙের যে বিভিন্ন ধরন, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আসছে টিন্ট আর শেড। কিছুক্ষণ আগে আমি একটা টোনের কথা বলেছিলাম টোন বা টিন্টস। তো এখন ক্লিয়ার হবে এই বিষয়টা সম্পর্কে। তো টিন্ট ব্যাপারটা বুঝে নিন, আর শেড ব্যাপারটা বুঝে নিন। তো টিন্টস হলো যেকোনো একটা কালার, আপনি ধরুন সেই কালারের মধ্যে যদি আপনি হোয়াইট কালার মিক্স করেন, তাহলে দেখবেন যে শেডগুলো, তো যে মানে ভ্যারাইটি গুলো তৈরি হচ্ছে, আমরা জেনারেলি সবকিছু শেডের মধ্যেই তুলনা করি। তো অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ঠিক নয়। যদি আমরা ব্ল্যাক কালার মিক্স করি কোনো কালারের সঙ্গে, তাহলে তৈরি হয় শেড। যেমন এই যে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন। আর যদি হোয়াইট কালার মিক্স করি, তাহলে যেটা আস্তে, আস্তে ফেড হতে থাকে না? তো সেটাকে বলা হয় টিন্ট। একই রকমভাবে নিচেও দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে যেগুলো, সেগুলো কিন্তু টিন্টস, আর রাইট সাইডে যেগুলো, সেগুলো হলো শেডস। ওকে? তো শেডস মানে কি, যদি আমি ওর মধ্যে ব্লাক মিক্স করি। আর যদি টিন্টস যদি বলতে চাই, তাহলে আমাদের যেটা আমি হোয়াইট কালার মিক্স করছি। আর এছাড়াও আরেকটা আছে, সেটা হলো টোন। সেটা হলো আমি যদি গ্রে কালার মিক্স করি। আমি যদি গ্রে কালার মিক্স করি, তাহলে তৈরি হয় আমাদের টোন। আমি এটা প্র্যাকটিক্যালি আমি ফটোশপে দেখিয়ে দেবো। আমি ফটোশপটাকে ওপেন করে নিই। ফটোশপটা ওপেন হোক, আমি ততক্ষণে এই কনসেপ্টটাকে একটু এক্সপ্লেন করতে থাকি। আচ্ছা, ফটোশপ এখানে ওপেন হচ্ছে। এটা একটু সময় নেবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করে নিই। আমরা একটু লাইভ দেখে নিই পুরো বিষয়টা। আচ্ছা, এখানে ফটোশপ ওপেন হয়ে গেছে। আমি ফটোশপে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এখানে। বেসিক্যালি আমাদের ফাইলেরও দরকার নেই। আমরা এইখানে এসে দেখতে পাবো এই যে কালার যে প্যালেট আছে এখানে। তো যেকোনো একটা কালার আমি বেছে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে গ্রিন কালার নিয়ে নিলাম। তো পিওর গ্রিন হলে আমাকে এখানে 255 লিখতে হবে, আর জিবি এটা। তো এটা হলো গ্রিন, একদম পিওর গ্রিন আছে। এখন আমি যদি এই কালারটাকে লেফট সাইডে নিয়ে যাই,
ধীরে ধীরে, তাহলে দেখবেন যে এটা ফেড হয়ে যাচ্ছে। তো আমি হোয়াইট মিক্স করছি মানে টিন্ট হচ্ছে। আমি যদি এটা নিচের দিকে আসি তাহলে এটা কিন্তু শেড, এটা গ্রিনের শেড একেকটা। ঠিক আছে? এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছেন ওপরে। আর যদি আমি এখান থেকে আস্তে, আস্তে এই কর্নার বরাবর বা ডায়াগোনাল বরাবর আসি তাহলে গ্রে কালার মিক্স হচ্ছে। তো সেটা হলো টোন। তো আমি এটার কথাই বলতে চাইছিলাম যে কোনটা টিন্ট আর কোনটা শেড আর কোনটা টোন। এবার হয়তো আপনাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। আচ্ছা, ব্যাক টু আমাদের আবার টিন্ট শেড এটা। এরপর হলো ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার বলতে যেগুলো আগুনের কালার, যেটা হট বোঝায়, তাই না? সেটা গরম যেটা, সেটা হলো আপনাদের ওয়ার্ম কালার্স। তো ওয়ার্ম কালার্স দিয়ে জেনারেলি কি করা হয় দেখবেন আপনাদের যত ফুড রিলেটেড যে অ্যাপগুলো আছে সেগুলো দেখবেন এই সমস্ত কালারের মধ্যেই কিন্তু লোগো। যেমন জোম্যাটো আছে, সুইগি আছে, ফুড প্যান্ডা আছে। তো দেখবেন এইগুলোই কিন্তু তারা ইউজ করছে। তো যেকোনো ওয়ার্ম প্রোডাক্ট বা গরম খাবার যেটা বোঝাচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কালারও চুজ করতে হয়। আমরা যদি সেই কালারের কনসেপ্ট যদি ঠিকঠাক না রাখি, যদি সাইকোলজি আমাদের ঘেঁটে যায় তাহলে কিন্তু মুশকিল। তো এখন এই যে ওয়ার্ম কালার যেগুলো রেড বা অরেঞ্জ এর মধ্যেই হতে হবে এমন কেন বলছি? এটা সাইকোলজি কেমন? যদি আপনি আ কোনো একটা চিকেনের যদি কোনো একটা রেসিপি আপনি খাচ্ছেন এবং রেস্টুরেন্টে গেলেন, গিয়ে অর্ডার করলেন। অর্ডার করার পরে সেই চিকেনের যে রেসিপিটা যেটা আছে, যে আইটেমটা এলো, সেটা দেখলেন যে পুরোপুরি ব্লু। তো আপনার ভিতর থেকে কেমন ফিলিংস আসবে? তো ১ম এ জিজ্ঞেস করতে হবে না যে এটার মধ্যে কোন টাইপের আর কতটা পাওয়ারফুল বিষ মিশিয়েছেন? তো সেই জন্য এটা ব্লু হয়ে গেছে। সারা জীবন আমরা দেখে এসেছি সেটা রেড বা রেড অরেঞ্জ বা ইয়েলোইশ ব্যাপার যেটা সেটা। তো এখন ব্লু কেন এটা? তো ডেফিনিটলি ওর মধ্যে কিছু একটা মিক্স করা হয়েছে। না হলে ব্লু কেন হয়েছে ওটা? তো এটা আমাদের সাইকোলজিক্যালি কানেক্ট করবে। তো সেই জিনিসটা কিন্তু আমরা প্রেফার করব না যদি কালার চেঞ্জ হয়ে যায়। কালারের উপরে কিন্তু ডিপেন্ড করে সেই জিনিসটা কতটা অ্যাট্রাকটিভ। তাই না? কালারের সঙ্গে কিন্তু আমাদের পুরো কানেকশন তৈরি হয়ে রয়েছে। যেমন ট্রাফিক সিগনালে যেমন রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। ৩ রকম মানে সেটা আমরা সকলেই জানি। এখন হঠাৎ করে কেউ যদি রাতারাতি চেঞ্জ করতে চায় তো সেটা করতে পারবে না। তো আমি ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা যে টাইপের কাজ করি সেটা কিন্তু ফাংশনাল ডিজাইনের পার্ট। সেখানে অ্যাসথেটিক ডিজাইনের কোনো জায়গা নেই। এখানে অ্যাসথেটিক্যালি সুন্দর দেখতে হবে এরকম কিছু ব্যাপার নেই। আমাদের ইউজার এক্সপেরিয়েন্স বেটার হতে হবে। ইউজারকে সুবিধা দিতে হবে। বলতে পারি যে আমি যে অ্যাপটা বানাচ্ছি, আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা কতটা সহজে একজন ইউজার ইউজ করতে পারছে সেটায় আমাদের খেয়াল দিতে হবে। দেখতে অবশ্যই সুন্দর হতে হবে। কালার কনসেপ্ট, টাইপোগ্রাফি এগুলো সুন্দর হবে ইন দ্য সেন্স যে সে কত সহজে ওটা পড়তে পারছে, কত লেজিবল ওটা। ওর রিডেবিলিটি কত বেটার। তার পড়তে কষ্ট হচ্ছে কিনা, তার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তার নেভিগেট করতে অসুবিধা হচ্ছে কিনা, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি তাহলে আমরা একজন ভালো ওয়েব ডিজাইনার, ইউএক্স, ইউআই ডিজাইনার, ওয়েব ডেভেলপার। এখন আপনি আ কোড এমনভাবে স্ট্রাকচার করলেন যে এই কোডটা হয়তো এক্সিকিউট হতে সময় বেশি লাগে। ঠিক আছে? তো সেদিক থেকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হয়। তো সব দিক থেকে আমাদের ইউআই, ইউএক্স ইম্পোর্টেন্ট। ওকে? এখন ওয়ার্ম কালারের পরে আমাদের আছে এখানে কোল্ড কালারস। কোল্ড কালারস কোটা নেচার, তারপরে আপনার যখন ওয়াটারের কালার ধরা হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের কোল্ড কালার এখানে ইউজ হচ্ছে। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে কোল্ড কালারস। ওকে? এরপর কালার অ্যাসোসিয়েশন। কালার অ্যাসোসিয়েশন মানে কোন কালার কিসের সঙ্গে সংযুক্ত, কিসের সঙ্গে আমরা এটা কানেক্ট করতে পারি। যেমন হলো রেড। রেড কালার হলো লাভ, এনার্জি, ইনটেনসিটি এগুলো বোঝায়। এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। ইয়েলো কালার জয়, অ্যাটেনশন এই সমস্ত জিনিসকে ডিফাইন করে। গ্রিন কালার নেচার, সেফটি, ফ্রেশনেস। তো যখন আপনি যে প্রোডাক্ট ডিজাইন করছেন, যে কোম্পানির হয়ে যে প্রজেক্টে কাজ করছেন, আগে সবার ১ম এ জানতে হবে সেটা কোন জনারে পড়ছে, ঠিক আছে? তার ফিল্ডটা কোনটা? সেই অনুযায়ী কিন্তু আপনাকে কালার পিক করতে হবে। তো এখন মেডিকেল রিলেটেড যখন আপনি কাজ করছেন, মেডিকেলের কোনো সাপোজ কোনো ওয়েবসাইট ডিজাইন করছেন, তো আপনি সেখানে ব্লু কালার ইউজ করবেন। কারণ ওখানে স্টেবিলিটি, ট্রাস্ট এই জিনিসটা বোঝায় যে ওটার একটা স্থায়িত্ব, ওটা স্ট্রং, তার একটা বিলিফ সিস্টেম যে তাকে বিশ্বাস করা যায়। এই জিনিসটা এখানে ডিফাইন করে। যেমন দেখবেন এলআইসির লোগো বা এসবিআই ব্যাংকের লোগো এগুলো ব্লু কালার হয়। তো এগুলো কিন্তু এমনি ব্লু কালার না। এখানে বিশ্বাসটা বোঝানোর জন্য এই জিনিসটাকে ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা জিনিসকে অ্যাসোসিয়েটেড করে বানানো হচ্ছে। এবার আ একটা এখানে দেখবেন যে
কন্ট্রোভার্সি বলব না, এটা ন্যাচারাল জিনিস যে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লু কালার ফেভারিট হয় আর মেয়েদের ক্ষেত্রে পিঙ্ক কালার ফেভারিট হয়। এটা জেনারেলি বলে। এখন সবার একই এই ব্লু কালার আর পিঙ্ক কালার ফেভারিট আমি এটার কথা বলছি না। কিন্তু জেনারেলাইজ একটা কথা আছে যে ব্লু কালার এটা হলো ছেলেদের জন্য আর পিঙ্ক কালার হলো মেয়েদের জন্য। এটা জেনারেলি ছোটবেলা থেকে বাচ্চারা পছন্দ করে। কিন্তু এটা ঘটনা ১৯২০ সালের আগ পর্যন্ত পুরো জিনিসটা অপোজিট ছিল। পুরো জিনিসটা অপোজিট ছিল। যে ছেলেদের জন্য ছিল পিঙ্ক কালার, মেয়েদের ছিল ব্লু কালার। তো সেইজন্য বলছি যে কালার একদম কোনো জেন্ডার ভিত্তিক অ্যাসোসিয়েট করা এটা সবসময় ঠিক না। কিন্তু কখনো একটা চয়েস থাকে। এখন অনেকের এরকম আছে যে আমার তো ব্লাক কালার ফেভারিট। তো তাদের জন্য বলব যে ব্লাক কোনো কালার নয়। ব্লাক হলো অ্যাবসেন্স অফ লাইট। যেখানে লাইটের আ মানে লাইট যেখানে অ্যাবসেন্ট মানে লাইটের অনুপস্থিতিই হলো অন্ধকার। তো ব্লাক আর হোয়াইট হলো নিউট্রাল কালারের মধ্যে পড়ে। বেসিক্যালি এগুলো পিগমেন্ট। এটা পিগমেন্ট বলা উচিত। তো হোয়াইট আর ব্লাক যেটা আছে সেটা কালারের মধ্যে ধরা হচ্ছে না। একে অপরের অপোজিট। হোয়াইট কালার হলো সমস্ত কালারের মিশ্রণ। আর পার্পল যেটা আছে সেটা হলো নেচারে খুব একটা বেশি দেখা যায় না। একটু ইউনিকনেস আছে কিন্তু আমরা বিভিন্ন কিছু ফুল আছে যেখানে পার্পল কালার দেখি। তারপরে প্রজাপতির গায়ে কখনো, কখনো দেখা যায় বা আমরা যে বেগুন খাই সেটা সেখানেও পার্পল আছে। কিন্তু ধরা হয় যে পার্পল কালার একটু ইউনিক। ঠিক আছে? খুব রেয়ার এমন বলব না কিন্তু একটু ইউনিক টাইপের। তো এখানে রয়্যালটি আর ওয়েলথ এটা বোঝায়। তো এখন রয়্যালটি আর ওয়েলথ কেন বোঝাচ্ছে? এটার সঙ্গে আভিজাত্য বা রাজকীয় যে ব্যাপার, আ অর্থ এটা কেন বোঝাচ্ছে? কারণ এটা পুরনো একটা ঘটনা আছে, একটা হিস্ট্রি হলো যে ইংল্যান্ডের যে রানী ছিলেন বা ইংল্যান্ডের যে ফ্যামিলি তারা একসময় ঘোষণা করেছিলেন যে এই পার্পল কালারের পোশাক শুধু আমরাই ইউজ করব, অন্য কেউ পড়তে পারবে না। তাহলে তাদের শাস্তি হবে। এরকম একটা ছিল। তো এখন যদি পার্পল কালার ইংল্যান্ড কুইন এরকম যদি একটা জিনিস দেখাই আপনাদের, দেখবেন এখানে যে ইংল্যান্ডের যে রানী ছিলেন, তো এই পার্পলটা বেশি প্রেফার করতেন বা পার্পলের যে বিভিন্ন শেড ছিল বা টিন্ট ছিল সেগুলোর মধ্যে। তো এখান থেকে অ্যাসোসিয়েশন এসছে যে এই পার্পলের মধ্যে ওয়েলথ আর রয়্যালটি এটা বোঝানো। আর আরেকটা জিনিস আ দেখবেন যে পার্পল কালার দিয়ে রিচনেস বোঝানোর জন্য আমরা যদি এখানে একটু একটা প্রোডাক্ট দেখি, আমরা আমাদের অনেকেরই পছন্দের এটা। এখানে দেখুন এই যে ডেয়ারি মিল্ক দেখছেন? এরা এই পার্পল কালারটা ইউজ করছে ওই একই কারণে। এটার একটা আভিজাত্য, একটা দামি কনসেপ্ট, এক্সপেনসিভ জিনিস এটা বোঝানোর জন্য। আর এই পার্পলের সঙ্গে গোল্ড যে কালারটা আছে, যে গোল্ডেন কালার সেটা, আর হোয়াইট তো নিউট্রাল কালার সেটা বললামই। তো এই কম্বিনেশনে এরা ইউজ করছে যাতে এটা একটু আ কি বলবো? একটু রিচ জিনিস, ঠিক আছে? যে একটু দামি জিনিস, এক্সপেনসিভ প্রোডাক্ট এটা বোঝানোর জন্য। এখন আমরা ফ্রন্ট এন্ড যারা রয়েছে তারা আ কালার নিয়ে যখন কাজ করব, এখন আমরা তো বুঝি না যে কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স হয় বা কোনটা ভালো লাগতে পারে। তো সেইজন্য আমাদের বেশি হেডেক নেওয়ার দরকার নেই। তো আমাদের কাছে আছে কালার হান্ট। আমরা কালার হান্ট এরকম অনেক ওয়েবসাইট আছে। তো আমার পার্সোনালি ফেভারিট হলো এই যে কালার হান্ট যে ওয়েবসাইটটা সেটা। কালার হান্ট ওয়েবসাইটে আপনি চলে আসবেন। কালারহান্ট.co ঠিক আছে? কালার হান্ট। এই ওয়েবসাইটে এসে এখানে দেখবেন বিভিন্ন আপনার ক্যাটেগরি আছে। তো এই ক্যাটেগরি ওয়াইজ আপনি যে প্রজেক্টে যখন কাজ করছেন সেই অনুযায়ী আপনি চুজ করতে পারেন। এখন এটার আমি কনসেপ্ট বলে দিচ্ছি যে এটা কিভাবে ইউজ হবে। যেকোনো একটা প্যালেট আপনি বেছে নিন। আপনি র‍্যান্ডম চুজ করবেন না। যেকোনো একটা প্যালেট নেবে। এই প্যালেটের মধ্যে এসে সবার ১ম এ দেখবেন যে আপনার কোন প্যালেটটা পছন্দ হচ্ছে বা আপনার থিমের সঙ্গে যাচ্ছে। তো আমার একটু এই লাইট কালারের মধ্যে এটা ভালো লাগছে। তো এখন এটার একটা দেখবেন যে আ শেপের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখছেন যে একটা সাইজের মধ্যে হাইটের মধ্যে ডিফারেন্স রয়েছে না এই বক্সগুলোর? তো ১ম বক্সটা সবথেকে হাইট বেশি। তার মানে এটা হলো প্রাইমারি কালার। তার মানে আপনাকে এই ব্লু কালার নিয়ে পুরো ব্লু কালারের থিম নিয়ে আপনাকে চলতে হবে। ওকে? তো সেইজন্য এটা প্রাইমারি কালার হিসাবে রয়েছে। তারপরে এই যে ইয়েলো কালার যেটা আছে সেটা হলো সেকেন্ডারি কালার। তো এই ব্লু কালারের সঙ্গে এটা সেকেন্ডারি কালার হিসাবে আপনি কাজে লাগাতে পারেন। আর এরপরে আছে দুটো কালার, যে দুটো কালার আপনি অ্যাকসেন্ট কালার হিসাবে ইউজ করতে পারেন বা টারশিয়ারি কালার। তো শেষেরটা আমি অ্যাকসেন্ট কালার ধরে নিলাম। এখন ব্লুর ওপরে আ রেড দিয়ে লিখলে ভালো লাগে না কিন্তু। ওকে? তো সেটা মাথায় রাখতে হবে। আমি আ এই কালারটাকে কপি করে নিলাম। কপি করে আমি Photoshop এ আসছি।
এখানে এসে আমি একটা ফাইল নিয়ে নিলাম। এখানে আমি 1080 বাই 1080 একটা ফাইল নিয়ে নিচ্ছি। এই ফাইলে এসে এই যে কালারটা আছে, এই কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে ব্লু কালারটা। আর এখান থেকে আমি আরেকটা কালার চুজ করছি। যেটা হলো আমার এই ইয়েলোটা। এই ইয়েলো কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এই ইয়েলো কালারটা এখানে স্টোর করে নিলাম আগে। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লু রাখছি। এবার এর উপরে আমি ইয়েলো কালার দিয়ে লিখে দেখছি যে কতটা আ ভালো লাগে সেটা আমি দেখার চেষ্টা করছি। এখানে আমি বোল্ড দিলাম। এখানে ইয়েলো কালার অলরেডি চুজ হয়ে গেছে। এখানে একটা কন্ট্রাস্টের ইস্যু আসছে। দেখছেন এটা কন্ট্রাস্টটা ক্লিয়ার না। তো এই যে কালারটা লেখা আছে ঠিকই, কিন্তু এটার কন্ট্রাস্ট ঠিক নেই। মানে কালারের যে ডিফারেন্সটা সেটা ঠিক নেই। তার মানে এই কম্বিনেশনে আমি এটাকে ইউজ করতে পারব না। তো আমি যদি এটাকে রিভার্স করার চেষ্টা করি, তাহলে এবার দেখি যে এটা কতটা পড়া যাচ্ছে। মানে legibility কতটা আসছে সেটা দেখি। তো এটার ক্ষেত্রেও কন্ট্রাস্ট ঠিক না। তার মানে এই দুটোকে আমরা এই কম্বিনেশনে ইউজ করতে পারব না। এটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এবার তাহলে আমরা কি করতে পারি? না, তাহলে আমাকে হয়তো কমপ্লিটলি যে প্যালেটটা আছে সেই প্যালেটটাকেই চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা একবার রেড দিয়ে ট্রাই করে দেখতে পারি। এটা অ্যাকসেন্ট কালার হিসাবে ধরেছিলাম, কিন্তু এখানে আমি যদি এখন অ্যাকসেন্ট কালার এখানে ইউজ করি, এখানে এটা একদম সফট কালার। সেইজন্য দেখছেন যে ব্লুর সঙ্গে রেড যায় না। তো ব্লুর মধ্যে রেড দিয়ে লেখাটা ঠিক না। এখন ইয়েলো কালার যেটা ছিল সেই ইয়েলো কালারটাকে যদি আমরা ইউজ করি, আ অরেঞ্জ এটার মধ্যে এটা যাচ্ছে না। এই ইয়েলোটাকে আমরা একবার ট্রাই করে দেখতে পারি। তো আশা করি আমি হয়তো বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি কালার কম্বিনেশন নিয়ে এখানে খেলতে পারবেন। এখানে একটু বেটার আগের তুলনায়, কিন্তু যেহেতু কালারগুলো একদম প্যাস্টেল টাইপের একটু সফট কালার, সেইজন্য খুব একটা বেশি এখানে কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে না। তো এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে যে কোন কালারের সঙ্গে কোন কালার অ্যাকচুয়ালি যায় এবং সেটাকে সেইভাবে ইউজ করাটা উচিত। এবার এইটাকে আমি কমপ্লিটলি এখন যদি সুইচ করে এই কালার প্যালেটের মধ্যে চলে আসি, এবার দেখুন যে একটা হিউজ কন্ট্রাস্ট তৈরি হবে। সেই কন্ট্রাস্টের জন্য আমাদের লেখাটা একদম অ্যাবসোলিউটলি লেজিবল হয়ে যাবে এখন। এই যে দেখছেন যে ইয়েলো কালার, এটা হলো আরো সাটল ইয়েলো। তো এই ইয়েলোটাই আমি এখানে পেস্ট করে নিলাম। এবার যদি এই ইয়েলোটাকে এখানে আমি দিই, তাহলে এবার দেখুন হাই কন্ট্রাস্ট তৈরি হয়েছে এবং লেখা স্পষ্ট পড়া যাচ্ছে। তো এটাই ছিল মোটামুটি একটা কালার থিওরির ধারণা। আশা করি বোঝা যাচ্ছে যে আপনারা যারা ১ম বার এই কালার থিওরি সম্পর্কে শিখলেন, তো এটাই শেষ নয়। কালার এটা অনেক ভার্স একটা কনসেপ্ট। আমি একটা ওভারভিউ দিয়ে রাখলাম যে আপনি ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটা ঠিক আছে। কিন্তু একটু কালারের কনসেপ্টটাও প্রয়োজন। দেখুন এই একটা প্যালেট, কত সুন্দর প্যালেটটা। তো এই কম্বিনেশনগুলো নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন। আর এটা হলো দীর্ঘদিনের একটা চর্চার বিষয়। রাতারাতি শিখে যাবেন এমনটাও নয়। কিন্তু একটা ওভারঅল একটা ধারণা পেলেন। আর এই যে পিডিএফটা আসছে, যদি পিডিএফটার প্রয়োজন হয় তাহলে বলবেন কমেন্ট সেকশনে, আমি তাহলে প্রোভাইড করে দেবো। না হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু দেখব। আর গত ভিডিওতে আমি টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখে নেবেন সেটা। আর আজকের ভিডিও এতটুকু। পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমরা দেখব। আর আমার React আর Alpine JS যেটা কেউ শেখাচ্ছে না। সো সেই বিষয়ে ভিডিও আমি কন্টিনিউয়াসলি বানিয়ে যাচ্ছি। আপনারা নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখছেন সেখানে জাভাস্ক্রিপ্ট এর, যেটা আর কেউ শিখছে না। আপনারা যে কয়জন দেখছেন ৫-১০ জন, তো তারা কিন্তু একটা ইউনিক ফ্রেমওয়ার্ক শিখছেন। যেটা আপনারা রিয়াল লাইফে কাজে লাগাতে পারেন। তো এতটুকু বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। আমি মোটিভেটেড হব। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আজকের ভিডিও এতটুকু। টাটা।